কি অবস্থা সবার, র্যান্ডম অ্যানিমেশনের ক্যাপ্টেন সুবাসার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এর আগে কিন্তু আমরা ক্যাপ্টেন সুবাসার প্রথম 4টা এপিসোডের কাহিনী জেনেছিলাম। আজকে আমরা ক্যাপ্টেন সুবাসার 5, 6, 7, 8 এই 4টা এপিসোডের কাহিনী জানবো। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি। তবে গাইস, ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে। বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই, তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে। ডেসক্রিপশনে যাও, সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। এই ভিডিও শুরুতেই আমরা মিসাকি নামের নতুন একটা ছেলেকে দেখতে পাই। সেও সুবাসার মতো ফুটবলকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু তার বাবা একজন পেইন্টার, এ কারণে তাকে অনেক বেশি জায়গা বদল করতে হয়। মিসাকির বাবা এক এক সময় এক এক জায়গায় গিয়ে পেইন্টিং করে, এ কারণে মিসাকিকেও বারবার স্কুল বদলাতে হয়। পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই নানকাটসু টিমের প্রত্যেকটা প্লেয়ার রোবটের কথা মতো ফুটবলকে ড্রিবলিং করে স্কুলে যাওয়ার চেষ্টা করতে থাকে। তবে এই কাজটা মোটেও সহজ ছিল না। বেশিরভাগ প্লেয়ারই ফুটবলকে ঠিকমতো কন্ট্রোল করতে পারছিল না। মানাবু নামের এই ছেলেটার তো স্কুলে পৌঁছাতেই অনেক বেশি দেরি হয়ে যায়। আসলে রাস্তাতে সে ঠিকমতো বলকে কন্ট্রোল করতে পারছিল না। তবে রাস্তা দিয়ে আসার সময় সে শুনতে পেয়েছিল সুটেটসু টিম আজকে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। এই কথাটা সে তার সকল বন্ধুদেরকে বলে। এই কারণে নানকাটসু টিমের প্রত্যেকটা প্লেয়ার সিদ্ধান্ত নেয় যে তারা সুটেটসু টিমের সেই ফ্রেন্ডলি ম্যাচটা দেখতে যাবে। নানকাটসু টিমের প্লেয়াররা যখন সুটেটসু স্কুলের স্টেডিয়ামে যায়, তখন তারা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সুটেটসু স্কুলের স্টেডিয়াম অনেক বেশি বড় ছিল। এখানে হানজিও সুটেটসু টিমের এই ম্যাচটা দেখার জন্য এসেছিল। আমরা এখানে দেখতে পাই এখানে সুটেটসু টিমের প্রত্যেকটা প্লেয়ারই উপস্থিত আছে, তবে গেনজো এই ম্যাচটা খেলার জন্য এখানে আসেনি। আসলে সুবাসার কাছে হেরে যাওয়ার পর থেকে গেনজো নিজের বাসাতেই অনেক বেশি কড়া ট্রেনিং করছে। তবে গেনজোকে ছাড়াও সুটেটসু টিম অনেক বেশি শক্তিশালী ছিল। এই টিমের মধ্যে পাওয়ারফুল অনেক প্লেয়াররাই ছিল, যারা সুটেটসু টিমকে গেনজোকে ছাড়াই জিতিয়ে দিতে পারত। সুটেটসু টিমের এরকম পারফরমেন্স দেখে ইশিজাকি এখানে অনেক বেশি টেনশনে পড়ে যায়। ইশিজাকি এখানে ভাবতে থাকে সুটেটসু টিম যদি এরকম পারফরমেন্স দিতে থাকে তাহলে আমরা তাদেরকে কিভাবে হারাবো। পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই রোবট এখানে সুবাসাকে সকাল সকাল ট্রেনিং দেওয়া শুরু করেছে। আর এই জিনিসটা বুঝতে পেরে নানকাটসু টিমের বাকি সকল প্লেয়াররা সকাল সকাল সেখানে চলে আসে। নানকাটসু টিমের প্রত্যেকটা প্লেয়ারই এখানে অনেক বেশি হার্ডওয়ার্ক করছিল। রোবটও এখানে তাদের সবাইকেই সমানভাবে ট্রেনিং দিচ্ছিল। মোটামুটি 1 মাস পর তাদের প্রত্যেকের স্কিলই আগের চেয়ে অনেক বেশি বেড়ে যায়। এখন নানকাটসু টিমের কারোরই ফুটবলকে ড্রিবল করে স্কুলে আসতে কোনো সমস্যাই হচ্ছিল না। চিয়ার আপ স্কোয়াডের লিডার সানায়া এখানে স্কুল গেটের সামনে দাঁড়িয়ে সুবাসার জন্য অপেক্ষা করছিল, যেন যখন সুবাসা ড্রিবলিং করতে করতে স্কুলে আসবে তখন যেন সে তাকে দেখতে পায়। সানায়া এখানে তার স্কোয়াডের প্রত্যেককেই বাকি সকল স্পোর্টসকে ইগনোর করতে বলে আর সুবাসাকে এখানে চিয়ার আপ করতে বলে। এরপরে আমরা দেখতে পাই এখন সেই সময়টা চলে এসেছে যখন ইন্টার স্কুল টুর্নামেন্টটা হবে। শেষ প্র্যাকটিসের দিনে রোবট এখানে সবাইকেই ভালো মতো রেস্ট নিতে বলে, যেন তারা প্রত্যেককেই ইন্টার স্কুল টুর্নামেন্টে অনেক ভালো পারফরমেন্স দিতে পারে। এদিকে আমরা দেখতে পাই মিসাকি এখন তার বাবার সাথে এই নানকাটসু শহরেই চলে এসেছে। এদিকে প্র্যাকটিস শেষ করে সুবাসা যখন তার বাসার দিকে যাচ্ছিল তখন সে মিসাকির পাশ দিয়েই যায়। মিসাকি তখন সুবাসার ড্রিবলিং স্কিলকে দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। পরের দিন সকালবেলা আমরা জানতে পারি এই ইন্টার স্কুল টুর্নামেন্টটা হবে সুটেটসু স্কুলের স্টেডিয়ামে। নানকাটসু টিম সেখানে ফুটবলকে ড্রিবলিং করতে করতে আসছিল, আর এই জিনিসটাকে দেখে এখানে থাকা অনেকেই তাদের নিয়ে মজা করতে থাকে। ইশিজাকি তখন তাদের কাছে গিয়ে তাদেরকে চুপ করিয়ে দেয়। ফুটবল ম্যাচটা শুরু হতে এখনো হাতে
হাতে বেশ কিছু সময় বাকি ছিল, এই কারণে নানকারসু টিম এখানে অন্যান্য স্পোর্টস গুলো দেখতে যায়। আমরা দেখতে পাই এখানে থাকা অনেকেই নানকারসু টিমকে অনেক বেশি ক্রিটিসাইজ করছে। আসলে গতবার ফুটবল প্রতিযোগিতায় নানকারসু টিম সুটেটসু টিমের কাছে অনেক বাজেভাবে হেরে গিয়েছিল। এদিকে তখনই আমরা জানতে পারি রানিং কম্পিটিশনে নানকারসু টিমের প্লেয়ার অনেক বেশি আহত হয়ে গেছে, এই কারণে তার বদলে তখন সেখানে সুবাসা জয়েন করে। সুবাসা এখানে ফুটবলকে ড্রিবলিং করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। দেখতে দেখতে সুবাসা এখানে সবাইকে পিছনে ফেলে দেয় এবং সে এই কম্পিটিশনটা জিতে যায়, অর্থাৎ নানকারসু টিম এই রানিং কম্পিটিশন জিতে গেছে। এই জিনিসটা দেখে এখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই ইয়ামাবুকি স্কুলের ক্যাপ্টেন তাকেশি এখানে সুটেটসু টিমের খেলা দেখার জন্য এসেছিল। তাকেশি এখানে মোটামুটি শিওর ছিল যে আজকে সুটেটসু টিমই এই ম্যাচটা জিতে যাবে, কারণ সুটেটসু টিম অনেক বেশি পাওয়ারফুল আর তারা অনেক বেশি পপুলারও। তবে হানজি তখন এখানে এসে তাকে বলে, মনে হয় না আজকে সুটেটসু টিম জিততে পারবে, কারণ আজকে সুটেটসু টিমের বিপরীতে অনেক পাওয়ারফুল একটা টিম আছে। হ্যাঁ, এটা নানকারসু টিমই, বাট নানকারসু টিম আর আগের মতো নেই। মধ্যে আমাদের একটা সিন দেখানো হয়, এখানে মিসাকি নানকারসু স্কুলে ভর্তি হতে এসেছিল, তবে নানকারসু স্কুলের গার্ড তখন তাকে সুটেটসু স্কুলের দিকে পাঠিয়ে দেয়, কারণ নানকারসু স্কুলের সকলেই এখন সুটেটসু স্কুলে আছে সেই কম্পিটিশনটার জন্য। এখন আমরা সুবাসা আর তার টিমকে দেখতে পাই, এখানে থাকা সবাই এখন তাদের ইউনিফর্ম পরে খেলার জন্য প্রস্তুত হয়ে যায়। তারা যখন মাঠে আসে তখন তারা সবাই অনেক বেশি নার্ভাস হয়ে যায়, কারণ এই স্টেডিয়ামে অনেক বেশি মানুষরা ছিল। যেহেতু তারা আগে কখনোই এত মানুষদের মধ্যে খেলেনি, এই কারণে তাদের মধ্যে নার্ভাসনেস অনেক বেশি কাজ করছিল। তবে সুটেটসু টিম এখানে কোনো চিন্তাই করছিল না, কারণ সুটেটসু টিমের প্রত্যেককেই এরকম মানুষদের মধ্যে অনেক আগে থেকেই খেলে আসছে, এই কারণে তাদের মধ্যে কেউই নার্ভাস ছিল না। খেলা শুরু হওয়ার আগে সেখানে গেনজো চলে আসে। গেনজো এখানে এসে আবারও সুবাসাকে গোল করার জন্য চ্যালেঞ্জ করে। সুবাসাও এখানে তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নেয়। এদিকে মিসাকিও তখন সেখানে চলে এসেছিল। মিসাকি তখন সেখানে সানায়ের সাথে পরিচিত হয়। মিসাকি মাঠের মধ্যে সুবাসাকে দেখার সাথে সাথে তাকে চিনে ফেলে। এদিকে গেনজো সুটেটসু টিমের প্রত্যেকটা প্লেয়ারকে বলে, তোমরা সবাই সুবাসার উপরে ভালো মতো নজর রাখবে, কারণ সুবাসাই একমাত্র প্লেয়ার যে আমাদের টিমকে হারিয়ে দিতে পারে। গেম শুরু হওয়ার পর দেখা যায় সুবাসা এবার ফরওয়ার্ড স্ট্রাইকারের বদলে ডিফেন্ডার হিসেবে খেলছে, আর এই জিনিসটা দেখে গেনজো সহ পুরো সুটেটসু টিম অনেক বেশি অবাক হয়ে যায়। তবে এরপরেও গেনজো এখানে তাদের প্ল্যান চেঞ্জ করে না। দেখতে দেখতেই ম্যাচ শুরু হয়ে যায়। সুটেটসু স্কুলের টপ 3 জন প্লেয়ার বল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এই 3 জন প্লেয়ারের কম্বিনেশন অনেক বেশি হাই ছিল। বল নিয়ে সামনে যেতে যেতে টেপে নামের এই প্লেয়ারটা যখন একদম গোলপোস্টের সামনে চলে যায়, তখনই হঠাৎ করে সুবাসা সেখানে চলে এসে তার পা থেকে বল নিয়ে নেয়। এরপরে সুবাসা বল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সুটেটসু টিমের কোনো প্লেয়ারই সুবাসার কাছ থেকে বল নিতে পারে না। এরপরে সুবাসা ইশিজাকির কাছে বল পাস দেয়। ইশিজাকি তখন গোল করার জন্য গোলপোস্টের দিকে বল শুট করে, তবে ইশিজাকির এই শুটটা অনেক বেশি দুর্বল ছিল, এ কারণে গেনজো এই বলটাকে খুবই সহজে ধরে ফেলে। গেনজো এখানে অনেক বেশি রেগেছিল, কারণ সে সুবাসাকে চ্যালেঞ্জ করতে পারছিল না। যেহেতু সুবাসা ফরওয়ার্ড স্ট্রাইকার হিসেবে না খেলে ডিফেন্ডার হিসেবে খেলছিল, এই কারণে গেনজো আর সুবাসা মুখোমুখি হচ্ছিল না। এই ব্যাপারটার কারণেই মূলত গেনজো এখানে রেগেছিল। এরপরে আমরা দেখতে পাই সুটেটসু টিম আবারও তাদের উপরে অ্যাটাক করা শুরু করে। সুটেটসু টিম যখন বল নিয়ে আবারও একদম গোলপোস্টের সামনে চলে গিয়ে বলে একটা শুট করে, তখনই হঠাৎ করে সুবাসা সেখানে চলে এসে তার পা দিয়ে বলটাকে আটকে দেয়। সুটেটসু টিম এখানে যতবার গোল করার চেষ্টা করছিল, প্রত্যেকটা বারই সুবাসা বলটাকে আটকে দিচ্ছিল। এই জিনিসটা মিসাকিও ভালো মতো লক্ষ্য করে। মিসাকি এখানে সুবাসার পারফরমেন্স দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। সুবাসার সাপোর্টের কারণে নানকারসু টিম এখানে অনেক ভালোভাবে খেলতে থাকে। এই কারণে এত লম্বা সময় পার হয়ে যাওয়ার পরেও সুটেটসু টিম একটা গোলও এখানে করতে পারে না। এরপরে আমরা দেখতে পাই ইশিজাকি এবার বল নিয়ে ড্রিবলিং করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তবে হঠাৎই তখন সেখানে গেনজো চলে আসে আর ইশিজাকির কাছ থেকে বলটা নিয়ে নেয়। এরপর সে এই বলটা জোরে সুবাসার দিকে পাস দেয় আর সুবাসাকে চ্যালেঞ্জ করে। এখানে আমরা জানতে পারি রোবটের মেইন প্ল্যান ছিল প্রথম হাফে সুবাসা ডিফেন্ডার হিসেবে খেলবে এবং পরবর্তী হাফে সুবাসা কাউন্টার অ্যাটাক করবে। তবে গেনজোর এই চ্যালেঞ্জটা শোনার পর সুবাসা এখানে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সুবাসা এবার একাই বল নিয়ে ড্রিবলিং করতে করতে গোল পোস্টের দিকে এগিয়ে যেতে থাকে। সুটেটসু টিমের কোনো প্লেয়ারই এখানে তাকে আটকাতে পারে না। সুবাসা এখানে একদম গোল পোস্টের সামনে চলে আসে এবং বলে একটা কিক মারে, তবে গেনজো এখানে এই বলটাকে আটকে দেয়। গেনজোর হাতের সাথে বল লেগে বলটা গোল পোস্টের বাইরে চলে যায়। এ কারণে নানকারসু টিম এখানে একটা কর্নার পায়। নানকারসু টিমের পক্ষ থেকে এই কর্নারটা সুবাসাই মারে। সুবাসা যখন বলে কিক মারে তখন বলটা অনেক বেশি কার্ভ হয়ে গোল পোস্টের দিকে যেতে থাকে, তবে বলটা এখানে একটু বেশি কার্ভ হয়ে যায়। এ কারণে বলটা গোল পোস্ট বাড়ে গিয়ে লাগে এবং শেষ মুহূর্তে গেনজো এখানে এই বলটাকে ধরে ফেলে। এ কারণে এখানে কোনো গোল হয় না, আর এভাবেই ফার্স্ট হাফ শেষ হয়ে যায়। আর এই ফার্স্ট হাফে কোনো টিমই গোল করতে পারেনি। এরপরে আমরা দেখতে পাই সুবাসার বাবা ফিরে এসেছে, আর সুবাসার বাবা ফিরে এসেই সুবাসার ম্যাচ দেখার জন্য এখানে এসেছে। আর এই জিনিসটা দেখে সুবাসা এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে সুটেটসু টিম তখন আবারও নতুন নতুন প্ল্যান বানানো শুরু করে, তবে গেনজো এখানে বুঝে গিয়েছিল যে নানকারসু টিমকে হারানো
বানানো মোটেও সহজ না। এ কারণে গেঞ্জো তার টিমমেটদেরকে বলে তোমরা যে কোনোভাবে জাস্ট একটা গোল করো যেন আমরা এই ম্যাচটা জিততে পারি। যাই হোক, দেখতে দেখতেই ফার্স্ট হাফ শেষ হয়ে যায়। ইশিজাকি এখানে বল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তবে সুটেটসু টিমের একজন প্লেয়ার খুবই সহজে তার কাছ থেকে বল নিয়ে নেয়। এরপর সে গোল করার জন্য সামনের দিকে চলে যায়, তবে নানকারসু টিমের প্লেয়াররা এটাকে ব্লক করে দেয়। এরপরে আমরা দেখতে পাই সুটেটসু টিমের একজন প্লেয়ার সঙ্গু তার পাওয়ার ব্যবহার করে বলকে একদম নানকারসু টিমের গোল পোস্টের দিকে পাঠিয়ে দেয়। তখন নানকারসু টিম থেকে সুবাসা আর সুটেটসু টিম থেকে মামুরু দুজনেই উপরে লাফ দেয় বলটাকে রিসিভ করার জন্য, তবে এটা করতে গিয়ে তারা দুজনেই উপর থেকে নিচে পড়ে যায়। আর এই সুযোগে টেপে সেখানে এসে বলে একটা কিক মেরে এখানে একটা গোল করে দেয়, আর এখানেই এই ম্যাচের প্রথম গোলটা হয়ে যায়। সুটেটসু টিম এখানে প্রথম গোলটা করেছিল, আর এই কারণে সুটেটসু টিম এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। সুবাসা তখন এখানে থাকা সবাইকে আরো অনেক বেশি মোটিভেট করতে থাকে আর বলে এটা তো কেবল শুরু, আমরা অবশ্যই এই গেমটা জিততে পারবো। রোবাটো তখন সুবাসাকে ফরওয়ার্ডে খেলার জন্য পাঠিয়ে দেয় যেন নানকারসু টিম এখানে একটা গোল করতে পারে। সুবাসাকে ফরওয়ার্ডে খেলতে দেখে গেঞ্জো এখানে একটা প্ল্যান বানায়, আর এই প্ল্যানটাকে বলা হয় বার্ড কেজ। এখানে অপোনেন্ট টিমের প্লেয়াররা বলকে শুধুমাত্র নিজেদের মধ্যেই পাস করতে থাকে, তারা গোল করার চেষ্টাও করে না। এতে করে শুধুমাত্র সময়ই নষ্ট হয়। আর সুটেটসু টিম যেহেতু একটা গোল করেছে, এ কারণে যদি তারা সময় নষ্ট করতে পারে এতে তাদেরই লাভ। নানকারসু টিমের প্রত্যেকটা প্লেয়ারই সুটেটসু টিমের প্লেয়ারের কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করতে থাকে, তবে অনেক চেষ্টা করার পরেও তারা বল নিতে পারে না। ইশিজাকি তখন ভাবতে থাকে আমরা এত বেশি হার্ডওয়ার্ক করেছি, আমরা এত বেশি পরিশ্রম করেছি, আমরা এভাবে হেরে যেতে পারি না। তাদের মনে হচ্ছিল যে তারা একটা জেলখানায় আটকে গেছে, আর এই জেলখানার জন্যই তারা বলটাকে নিতে পারছিল না। ইশিজাকি এখানে অনেক বেশি ফোকাস করে, আর ফাইনালি একটা প্লেয়ারের কাছ থেকে সে বলটাকে ছিনিয়ে নিতে সক্ষম হয়। তবে এটা করতে গিয়ে ইশিজাকির পায়ে এখানে ইনজুরি হয়ে যায়, তবে তারপরেও ইশিজাকি এখানে হার মানে না। ইশিজাকি কোনো রকমে বলটাকে সুবাসার কাছে পাস করে দেয়। সুবাসা তখন এই বার্ড কেজটাকে ভেঙে বল নিয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যেতে থাকে। এখানে সুটেটসু টিমের প্রত্যেকটা প্লেয়ার সুবাসাকে আটকানোর চেষ্টা করতে থাকে, তবে সুবাসা এখানে তার ড্রিবলিং স্কিল দিয়ে খুবই সহজে তাদেরকে পাস করে সামনের দিকে এগিয়ে যায় এবং বলে ফাইনালি একটা শট মারে। বল তখন গোলপোস্টের দিকে ফুল স্পিডে এগিয়ে যেতে থাকে, তবে গেঞ্জো তখন তার হাত দিয়ে বলটাকে আটকে দেয়। বলটা তখন গোলপোস্ট বারে ধাক্কা খায়। গেঞ্জো তখন মনে করে সে হয়তো বলটাকে আটকে দিতে সক্ষম হয়েছে, তবে বল এখনো মাঠের মধ্যেই ছিল। সুবাসা তখন উপরে লাফ দিয়ে একটা বাইসাইকেল কিক মেরে ফাইনালি এখানে নানকারসু টিমের পক্ষ থেকে একটা গোল করে দেয়। এই গোলটা দেখে এখানে থাকা সবাই অনেক বেশি শকড হয়ে যায়। সুবাসা আসলে এই জিনিসটা শিখেছিল রোবটের কাছ থেকে। গেঞ্জো এখানে অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ সে এবারও সুবাসার কাছে হেরে গিয়েছে, আর এভাবেই সেকেন্ড হাফও শেষ হয়ে যায়। এখন দুই টিমই যেহেতু একটা করে গোল ছিল, এ কারণে ম্যাচ হয়ে যায় ড্র। এ কারণে তাদেরকে এক্সট্রা টাইম দেওয়া হয়। এখন আমরা দেখতে পাই ইশিজাকি তার পায়ে অনেক বেশি আঘাত পেয়েছে, এ কারণে সে ঠিকমতো হাঁটতেও পারে না। এটা দেখে মিসাকি ইশিজাকির পরিবর্তে খেলার সিদ্ধান্ত নেয়। আসলে মিসাকি এতক্ষণে নানকারসু স্কুলে শিফট হয়ে গিয়েছিল, এ কারণে মিসাকিও এখন নানকারসু টিমের একজন সদস্য, তাই সে এই ম্যাচটা খেলতে পারবে। এরপরে আমরা গেঞ্জোকে দেখতে পাই সে সুবাসার কাছে হেরে গেছে, এ কারণে সে এখানে অনেক বেশি আপসেট হয়ে যায়। সে এখনই এই গেমটাকে কুইট করে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই এখানে তার পার্সোনাল ট্রেনার চলে আসে এবং তাকে একটা থাপ্পড় মারে। এরপর সে গেঞ্জোকে বলে আমি কি এতদিন তাহলে একটা কাপুরুষকে ট্রেনিং দিয়েছিলাম। এরপরে সুটেটসু টিমের কোচ সেখানে আসে এবং গেঞ্জোকে এখানে বুঝায়। এ কারণে গেঞ্জোর কনফিডেন্স এখানে আবারও বুস্ট আপ হয়ে যায়, সে আবারও খেলার জন্য রাজি হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই মিসাকি এখানে ইশিজাকির জার্সি পরে খেলার জন্য রেডি হয়ে যায়। খেলা শুরু হওয়ার সাথে সাথেই মিসাকি এখানে সুবাসাকে সামনের দিকে এগিয়ে যেতে বলে। এরপর সে নিজে বলটাকে নিয়ে ড্রিবলিং করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সুটেটসু টিমের কেউই তার কাছ থেকে বল নিতে পারছিল না। এটা দেখে এখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এখন মিসাকি আর সুবাসা নিজেদের মধ্যে বল পাস করতে করতে গোলপোস্টের সামনে চলে যায় এবং এখানে একটা গোল করার চেষ্টা করতে থাকে, তবে গেঞ্জো এখানে এই বলটাকে আটকে দেয়। আর এভাবেই এক্সট্রা টাইমের ফার্স্ট হাফও কোনো গোল না করেই শেষ হয়ে যায়। এক্সট্রা টাইমের সেকেন্ড হাফের শুরুতেই সুটেটসু টিম তাদের ফুল পাওয়ার ব্যবহার করে একসাথে বল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এরপরে তারা গোল করার জন্য বলে একটা শুট করে, তবে নানকারসু টিমের গোলকিপার তখন এই বলটাকে আটকে দেয়। এ কারণে সুটেটসু টিম এখানে একটা কর্নার পেয়ে যায়। সুটেটসু টিমের প্লেয়ারটা তখন কর্নার গোলপোস্টের দিকে মারে না। আমরা দেখতে পাই গেঞ্জো এখন মিডফিল্ডে চলে এসেছে। এই বলটাকে সে তখন গেঞ্জোর দিকে শুট করে। গেঞ্জো তখন তার ফুল পাওয়ার ব্যবহার করে এই বলে একটা কিক মেরে বলটাকে সরাসরি গোলপোস্টের মধ্যে ঢুকিয়ে দেয়। আর এখানেই সুটেটসু টিমের আরো একটা গোল হয়ে যায়। এখন সুটেটসু টিমের গোল ছিল 2 আর নানকারসু টিমের গোল ছিল 1। তবে নানকারসু টিমের হাতে কিন্তু আর বেশি সময় ছিল না, 5 থেকে 7 মিনিটের মতো সময় ছিল আর একটা গোল করার জন্য। আর এখানেই আজকের এই ভিডিওটা শেষ হয়ে যায়। এখন নানকারসু টিম যদি এই 5-7 মিনিটের মধ্যে একটা গোল করতে পারে তাহলে ম্যাচটা কিন্তু আবারও ড্র হবে এবং তারা পেনাল্টির সুযোগ পাবে। তবে তারা যদি গোল করতে না পারে তাহলে নানকারসু টিম কিন্তু সুটেটসু টিমের কাছে হেরে যাবে। এখন নানকারসু
সানকাটসু টিমের আমাদের ক্যাপ্টেন সুবাসা আর মিসাকি এই দুজন মিলে কি গোল করতে পারবে, নাকি তারা এই ম্যাচটা হেরে যাবে, এটা আমরা জানতে পারবো এর পরের ভিডিওতে। তো এই সিরিজটা তোমাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিও। এই সিরিজটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি ইন্টারেস্টিং, তাই না? যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।